নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মুর্শিদাবাদ ভ্রমণ পর্ব 2-এ আজ আপনাদের দেখাচ্ছি নিমকহারাম দেউরি, যার আক্ষরিক অর্থ হল বিশ্বাসঘাতকের প্রবেশদ্বার। নিমকহারাম একটি হিন্দি শব্দ যার অর্থ বিশ্বাসঘাতক, আর দেউরি শব্দের অর্থ হল প্রবেশদ্বার। তো এই হলো বাংলা তথা ভারতীয় ইতিহাসের সেই কুখ্যাত ব্যক্তি মীর জাফর আলী খানের বাড়ির প্রবেশদ্বার। তাঁর বাড়ির এই প্রবেশদ্বার ছাড়া বাড়ির কোনো অংশই আর বেঁচে নেই। এই পর্বে আপনাদের দেখাবো মীর জাফরের এই বাড়ি, ধ্বংসস্তূপ এবং তার এই দেউরি। কেন তিনি বাংলায় এলেন, কেই বা তাকে নিয়ে এলো, নবাব সিরাজউদ্দৌলার সাথে কেন তিনি বিশ্বাসঘাতকতা করলেন, কেন সিরাজকে হত্যা করে তিনি মুর্শিদাবাদের মসনদে বসতে চাইলেন, এই সমস্ত ইতিহাস আপনারা জানতে পারবেন এই পর্বে। সেই সদর গেটের পিছনে তার বাড়ির ধ্বংসস্তূপ। এই যে ফাঁকা মাঠটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছিল মীর জাফরের বাসভবন, সেই প্রাসাদ যা কালক্রমে ধ্বংস হয়ে গেছে। বেঁচে আছে শুধুমাত্র কিছু ইট কাঠ আর পাথর। সামনে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সেই পুরনো প্রাসাদের ভিত্তির ওপর স্থাপিত, এবং সেই মসজিদের সামনে আছে একজনের কবর। কিছু বছর আগেও পর্যন্ত এই বাড়িতে বসবাস করত মীর জাফরের বংশধরেরা, কিন্তু তাদের চলে যেতে হয়েছিল। কেন তারা চলে গেল? পর্যটকদের কারণে। এখানে কিছু পর্যটক আসতো এবং মীর জাফরের বংশকে গালিগালাজ করত। সেগুলো সহ্য করতে না পেরে, সেই অপমান সহ্য করতে না পেরে তারা এখন বর্তমানে চলে গেছেন। পারস্য থেকে নিঃস্ব অবস্থায় বাংলায় আসে মীর জাফর আলী খান এবং বিহারের নায়েব নাজিম আলীবর্দী খানের অধীনে চাকরি গ্রহণ করেন। 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে মীর জাফর আলীবর্দী খানের হয়ে বাংলার নবাব সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধ জয় করে প্রচুর খ্যাতি লাভ করেন। আলীবর্দী নবাব হওয়ার পর মীর জাফরকে তার কৃতিত্বের জন্য মনসবদার পদ প্রদান করেন এবং মীর জাফরের মাসিক বেতন হয় 100 টাকা। নবাব আলীবর্দী তার বোন শাহ খানুমকে মীর জাফরের সঙ্গে বিবাহ দেন। 1741 সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুট চালাতে থাকে এবং পরবর্তী দীর্ঘ 10 বছর ব্যাপী মারাঠাদের আক্রমণ চলতে থাকে। 1746 সালের ডিসেম্বরে মেদিনীপুরের একটি বৃহৎ যুদ্ধে মীর জাফর মারাঠা বাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করে। দীর্ঘ 10 বছর সংঘর্ষের ফলে উভয় পক্ষই ক্রমশ ক্লান্ত ও অধৈর্য হয়ে পড়েছিল। 1751 সালের মে মাসে মারাঠা নেতা রঘুজি ভোসলে ও মীর হাবিব মীর জাফরের মাধ্যমে নবাব আলীবর্দীকে সন্ধির প্রস্তাব দেন। এই সন্ধি আলীবর্দী গ্রহণ করেন এবং এর মধ্যে দিয়ে বাংলায় মারাঠা আক্রমণের অবসান ঘটে। মীর জাফর নবাবের প্রধান সেনাপতির পদে বহাল থাকে। নবাব আলীবর্দী খান তার দৌহিত্র অর্থাৎ কন্যাপুত্র সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব করায় ক্ষুব্ধ হন মীর জাফর আলী খান। তাই তিনি প্রধান সেনাপতি হয়েও কখনো সিরাজউদ্দৌলাকে নবাব হিসাবে মেনে নিতে পারেননি। সবসময় তিনি সিরাজউদ্দৌলার পতন চেয়েছেন। ফলস্বরূপ নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধমুখী পরিবেশ গড়ে ওঠে, ঠিক তখন মীর জাফর রবার্ট ক্লাইভের সঙ্গে হাত মিলিয়ে পলাশির যুদ্ধের ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং যুদ্ধের সময় সেনাপতির কর্তব্য পালন না করে সিরাজকে পরাজয় ও শেষে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সিরাজের মৃত্যুর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে 1757 সালে 26 জুন বাংলার মসনদে বসায়। কোম্পানির সঙ্গে গোপন চুক্তি অনুযায়ী তিনি কোম্পানিকে তার প্রাপ্য অর্থ এবং ক্লাইভকে 2,34,000 পাউন্ড উপঢৌকন দেন। ব্রিটিশ সেনাপতি ও নৌবাহিনীর সেনাপতিদেরও তিনি 25 লক্ষ টাকা দেন। এছাড়াও কোম্পানি 24 পরগনার জমিদারি ও বিহারে একচেটিয়া সোরা অর্থাৎ বারুদ উৎপাদনের উপাদান তৈরির ব্যবসার অধিকার লাভ করে। এই জমিদারি থেকে কোম্পানি বছরে 5 লক্ষ টাকা রাজস্ব পেতে থাকে।
সিরাজের কলকাতা আক্রমণের সময় কোম্পানি এবং কলকাতার ইংরেজ ও ভারতীয় অধিবাসীদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ দিতেও মীর জাফর অঙ্গীকারবদ্ধ হয় এবং ফরাসি বণিকদেরও বাংলা থেকে বিতরণের তিনি ইংরেজদের সহায়তা করেন। ইংরেজদের এতগুলো দাবি, এতগুলো চুক্তি এবং এত প্রতিশ্রুতি মেটাতে মেটাতে মুর্শিদাবাদের কোষাগার প্রায় শূন্য হয়ে যায়। মীর জাফর আশা করেছিলেন যে চুক্তি মতো কোম্পানিগুলির প্রাপ্য অংশটা পরিশোধ করে দিতে পারলেই তিনি বাংলার স্বাধীন নবাব হিসাবে শাসন কার্য চালাবে এবং কোম্পানি বাণিজ্যিক সুযোগ সুবিধাগুলি পেয়ে ব্যবসায় মনোনিবেশ করবে। কিন্তু মীর জাফর ইংরেজদের বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতির মধ্যে পড়ে না পারছিলেন ইংরেজদের দাবি পূরণ করতে, না পারছিলেন স্বাধীনভাবে নবাবী শাসন চালাতে। অবশেষে মুর্শিদাবাদের কোষাগার শূন্য হওয়ার পর বাংলার রাজস্ব থেকে অর্থ যেতে শুরু হয় কোম্পানির ঘরে। 1760 খ্রিস্টাব্দে মীর জাফরের কাছ থেকে কোম্পানির মোট বকেয়া প্রাপ্য দাঁড়ায় 25 লক্ষ টাকা। মীর জাফর নগদ টাকা দিতে অক্ষম হলে তাকে বাংলার আরো কয়েকটি জেলার রাজস্ব কোম্পানিকে ছেড়ে দিতে বলা হয়, কিন্তু মীর জাফর সেই প্রস্তাবে অসম্মতি দেখায়। মীর জাফর বুঝতে পারে যে কোম্পানি তাকে কাঠপুতুলের মতো ব্যবহার করে বাংলার সম্পদ ও রাজস্ব লুট করতে চাইছে। মীর জাফর এই অবস্থার প্রতিকারের জন্য কোম্পানির প্রতিদ্বন্দ্বী রূপে ওলন্দাজ বণিকদের বাংলায় বাণিজ্যের অধিকার দেওয়ার জন্য মনস্থির করেন। কিন্তু ইংরেজদের কানে এই খবর পৌঁছতেই বাটাভিয়া থেকে আসা ওলন্দাজ নৌকা ও জাহাজ গঙ্গার মোহনায় প্রবেশের সাথে সাথে 1759 সালে 25 অক্টোবর বিদারার যুদ্ধে ব্রিটিশ নৌবহর ওলন্দাজদের বিধ্বস্ত করে। 1760 সালে ফেব্রুয়ারি মাসে রবার্ট ক্লাইভ দেশে ফিরে যায়। কলিকাতার গভর্নর হয় ভ্যান সিটার্ট। তিনি ঠিক করেন মীর জাফরকে পদচ্যুত করে তার পদে তার জামাতা মীর কাসিমকে বসাবেন। আসলে এই সময় কোম্পানির প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং ভ্যান সিটার্ট নবাবের কাছে 50 লক্ষ টাকা রাজস্ব আদায় হয় এমন ভূখণ্ড দাবি করেন, কিন্তু মীর জাফর কোনোভাবেই তা মেনে না নিলে ভ্যান সিটার্ট মীর কাসিমের সঙ্গে গোপনে চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে মীর কাসিম কোম্পানিকে প্রচুর অর্থ এবং 3টি জেলার জমিদারি দানের প্রতিশ্রুতি দেন। এরপর মীর জাফরকে পদত্যাগের জন্য আহ্বান জানানো হয়। সেই দাবি মীর জাফর অগ্রাহ্য করে। ইংরেজ সেনা মীর জাফরের প্রাসাদ ঘেরাও করে। নবাবকে পদচ্যুত করে মীর কাসিমকে বাংলার মসনদে বসানো হয়। তবে আরো একবার মীর জাফরকে কিন্তু মুর্শিদাবাদের মসনদে বসানো হয়েছিল, যখন মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। মীর কাসিমের সাথে ইংরেজদের মতের অমিল দেখা দিলে সেই অমিল যুদ্ধে পরিণত হয় 1764 খ্রিস্টাব্দ 23 অক্টোবর বক্সারের যুদ্ধ। মীর জাফর আলী খানের অজানা কাহিনীর ইতিহাস আজ এখানেই শেষ করছি। মুর্শিদাবাদ ভ্রমণ পর্বর 2য় অধ্যায়টি আজ এখানেই শেষ হলো। এরকম মুর্শিদাবাদের আরো পর্ব এবং আরো ঐতিহাসিক ভিডিও দেখতে এবং জানতে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে।